ক্লাস। আজকে আমরা ম্যাথমেটিক্সের কিছু কনসেপ্ট জানবো। তার মধ্যে প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে চলরাশি আর ধ্রুবক রাশি কাকে বলছে। চলরাশি যাকে ইংলিশে আমরা বলে থাকি ভেরিয়েবল। চলরাশি কোনগুলো? যেগুলো অঙ্কের ক্ষেত্রে আমরা যখন দেখতে পাই এক্স থাকে, অনেক সময় ওয়াই থাকে, অনেক সময় জেড থাকে, এইগুলো যখন থাকে আমরা তখন তাকে চলরাশি বা ভেরিয়েবল বলছি। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ধ্রুবক রাশি। এটাকে আমরা ইংলিশে বলি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কোনগুলো? যতগুলো সংখ্যা আছে আমাদের 1 2 3 4 এটসেট্রা, যতগুলো সংখ্যা আছে সেগুলোই হচ্ছে আমাদের ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। এরকম চলতে থাকবে যতগুলো আছে। এরপর আমরা কি জানবো? সহগ কাকে বলছে। ঠিক আছে, সহগ কাকে বলছে দেখো। সহগ ইংলিশে যাকে বলা হয় কোএফিশিয়েন্ট। কোএফিশিয়েন্ট কিরকম হয় দেখো, অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম পাই 2y 5x 3z, এরকম যেগুলো পাই। এক্ষেত্রে আমরা কি জানি, যখন আমাকে এখানে বলবে সহগ মানে সঙ্গী, যে দেখো এখানে যখন আমাকে বলে যে x এর সহগ কি, দেখো আমরা এখানে জানছি যে x এর সহগ কি। বা এরকম কোশ্চেন হতে পারে যে দেখো এখানটাতে এইখানে 5x 2y 3z আছে, এখানে সহগের আমি কনসেপ্টটা যেটা বলছি দেখো, যদি বা আমাকে বলা হয় যে 5x এর মধ্যে x এর সহগ কি, যদি বা বলা হয় x এর সহগ কে, এক্ষেত্রে উত্তরটা কি হবে? দেখো x এর সঙ্গে কে আছে না, 5 আছে। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা কি হবে? x এর সহগ হচ্ছে, অ্যান্সার হবে 5। ঠিক আছে, এটা হচ্ছে সহগের কনসেপ্ট। তাহলে পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সহগ থাকলে কিভাবে যোগ বিয়োগ করা হয়। যখন কনস্ট্যান্ট আর ভেরিয়েবল একসাথে থাকে তখন সহগের বেসে কিভাবে আমাদের যোগ বিয়োগ করতে হয়। ধরো দেওয়া আছে 5x প্লাস 2x, এক্ষেত্রে আমরা সহজে যোগ করতে পারবো। কি হবে উত্তরটা? 5 আর 2 এ যোগ করলে হয় 7। তাহলে এখানে সহগ যেহেতু একই আছে তাহলে আমরা এটাকে 7x করতে পারবো। এবার এটা তো খুব ইজি হলো, কিন্তু যদি বা এরকম থাকতো জিনিসটা 5x প্লাস 2y, দেখো এখানে ডিফারেন্ট সহগ বা ডিফারেন্ট কোএফিশিয়েন্ট আছে আলাদা, সেক্ষেত্রে আমরা কিন্তু কোন রকমের যোগ করতে পারবো না। ঠিক আছে, সেরকম ভাবে বিয়োগ কোথায়? সহগ একই থাকলে তবেই আমরা বিয়োগ করতে পারবো, সহগ আলাদা থাকলে আমরা বিয়োগ করতে পারবো না। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সূচকের কিছু ধারণা। সূচকের ধারণাটা কি দেখো, সূচকটা কি হয়? ধরো আমরা অঙ্কের মধ্যে দেখতে পাই 10 উপরে আছে 4, এরকম দেখতে পাই অনেক সময়। এখানটাতে দেখো এখানে যে 4টা আছে না, এই 4টাকে আমরা বলি সূচক। ঠিক আছে, আর এই যে নিচে 10টা আছে, এই 10টাকে আমরা বলে থাকি নিধান। সূচকটা কেন ব্যবহার করা হয় দেখো, যদি আমাকে দেওয়া থাকে 100, আমি এটাকে এইভাবে লিখতে পারি 10 গুণ 10, লিখতে পারি কিনা? এইভাবে লিখতে পারি। সূচকে আমরা কি করতে পারি, এই 10 গুণ 10টাকে আমরা 10 স্কোয়ার লিখতে পারি। এবার আমরা জানবো যেটা 10 স্কোয়ার কিভাবে হচ্ছে। দেখো আমরা কিভাবে জানবো, আমরা নিধান কি সূচক কি জানলাম। এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, যখন নিধানগুলো একই হয়, এগুলো তো নিধান, এর উপরে কিছু নেই মানে কি আমি ধরতে পারি এর উপরে 1 আছে। এবার দেখো সূচকের নিয়ম অনুযায়ী আমরা যেটা করি, যখন নিধানগুলো একই হয় মানে নিচে যেগুলো আছে সেগুলো যখন একই রকম দেখতে হয়, তখন আমরা কি করি, ওইটাকে নিয়ে ওর উপরে যেগুলো আছে মানে সূচকগুলোকে আমরা যোগ করতে পারি। সবসময় কিন্তু যোগ করতে পারবো না, যখন গুণ থাকবে আমরা তখনই শুধু যোগ করতে পারবো। এইভাবে দেখো, যদি তোমাকে বলি এইটা কি হবে বলো তো, উত্তর করার তোমরা চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। এইটার মতোই হবে, যেহেতু গুণ আছে
সূচকগুলোকে আমরা যোগ করব। কি করব, 10টাকে রাখবো, 4 প্লাস 2 করব, তাহলে উত্তর কি হবে 10⁶। এটাকে আমরা আবার এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, এটা যতটা জায়গা নিচ্ছে আমাদের অঙ্কের ক্ষেত্রে সুবিধার জন্য আমরা 10⁶ লিখতে পারি। এই যেটা সূচকের ব্যাপারটা বললাম 10⁶, এটাকে আমরা রিড করব কিভাবে, মানে কিভাবে বলবো, বলতে পারি 10⁶ অথবা 10-এর সূচক হচ্ছে 6, এইভাবেও পড়তে পারি। ঠিক আছে, এবারে আমরা যেটা সূচকের নিয়মটা কি জানলাম, যদি বা নিধানগুলো একই হয় তাহলে তার যে সূচক বা পাওয়ার সেগুলোকে আমরা যোগ করতে পারি। কিন্তু যদি বা ডিফারেন্ট মানে আলাদা যদি বা নিধান হয়, যেগুলো নিচে আছে সেগুলো যদি বা অন্য রকমের হয় তাহলে কিন্তু করতে পারবো না। যেমন ধরো এখানে 2 গুণ 4 আছে, ঠিক আছে, আমরা এটাকে কি করতে পারি, 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 2 মানেই তো 4। এবার দেখো আমরা এটাকে করতে পারি, এর উপরে কিছু নেই মানে 1, এর উপরে কিছু নেই মানে 1, এর উপরে কিছু নেই মানে 1, তাহলে গুণ সূচকের নিয়ম অনুযায়ী আমরা এখনই কি জানলাম, যে গুণ থাকলে তার পাওয়ার গুলো বা সূচক গুলোকে আমরা যোগ করতে পারি। তাহলে এর জন্য 1 প্লাস দেবো, এর জন্য 1 প্লাস এর জন্য 1 দেবো, তাহলে আমার উত্তর কি হবে 2 বা সূচক 1 2 3 যোগ করলে 3 পাচ্ছি। এটাকে আমরা 8ও লিখতে পারি। এটা আমরা সবাই জানি এইরকম ভাবে হচ্ছে। তাহলে সূচকের নিয়মটা কি হচ্ছে, যখন নিধানগুলো যখন একই থাকবে তখন আমরা ওর পাওয়ার বা সূচক গুলোকে যোগ করতে পারবো, কিন্তু আলাদা হলে যদি বা এরকম থাকতো 2 গুণ 5, তাহলে আমরা কিন্তু করতে পারতাম না, কোনো রকম কিছুই করতে পারতাম না, যেহেতু নিধানগুলো একদম আলাদা, সেক্ষেত্রে কিন্তু এটা ফলো হবে না। এবার এর নিয়মের যে শর্টকাট সূত্রটা সেটা কি, দেখো এটা মনে রাখবে তোমরা, a⁴n গুণ a⁴n, এটাকে আমরা লিখতে পারি a⁴m প্লাস n। এক্ষেত্রে তোমরা খেয়াল করো এ যেটা আছে সেটা হচ্ছে নিধান, এক্ষেত্রে নিধানগুলো কি এক্ষেত্রে একই, সেই কারণে ওদের যে পাওয়ার গুলো আছে সেগুলো যোগ হলো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো ফর্মুলাটা তোমরা লিখে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। a⁴m গুণ a⁴n ইকুয়াল টু a⁴m প্লাস n। এটা হচ্ছে গুণের ফর্মুলা সূচকের ক্ষেত্রে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ভাগ থাকলে সূচকের ক্ষেত্রে আমরা কি করি, যদি বা একই নিধান থাকে। দেখো কি করি, যদি বা দেওয়া আছে আমাকে 10⁻² ডিভাইডেড বাই 10⁴, এইটা দেওয়া আছে। সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, দেখো এইটাকে আমরা ভালো করেই জানি যে আমরা এইভাবে লিখতে পারি, সবাই জানি আমরা এটা। ঠিক আছে, এটাকে আমি কি করতে পারি, 10-এর পরে আমরা এটাকে 100 করতে পারি, এইটাকে আমরা এরকম রাখতে পারি, এরকম ভাবে আমরা করি। এবার এই দুটো শূন্যকে এই দুটো দিয়ে কাটবো, করলে আমার 1/100 আসছে। ঠিক আছে উত্তর। কিন্তু যদি আমরা সূচক জানি তাহলে আমাদের কি অ্যাডভান্টেজ আছে, দেখো যদি আমরা সূচক জানি তাহলে আমাদের অ্যাডভান্টেজ এটাই, যেহেতু নিধান নিচের গুলো যেহেতু আমাদের সেম, আমরা 10টা শুধু লিখবো, উপরে 2 আছে 2 লিখবো। ভাগের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে আমরা কি করি, 2 লিখি, আর নিচে যেটা আছে সেটা যখন উপরে যায় ওটা আমরা মাইনাস করি। ভাগের ক্ষেত্রে আমরা সূচক গুলোকে বিয়োগ করি, উপরে যেটা আছে নিচেরটা যখন আমরা করব তখন ওটাকে বিয়োগ করি। সেক্ষেত্রে দেখো উত্তর কত আছে, 10⁻²। 2 থেকে 4 বাদ দিলে 2 হবে, যেহেতু সাইন বড় আছে মানে 4-এর আগে সাইন আছে মাইনাস, তাই মাইনাস হলো। এইটাকে আমরা কি লিখতে পারি, 1/100, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা 1/100 করতে পারবো। দেখো এই একই উত্তর কিন্তু আমাদের এখানেও এসছে, তাই না? কিন্তু দেখো এটা কতটা জটিল ছিল, আমরা এখানটা এটাকে আলাদা আলাদা করে ভাঙলাম, ভেঙে তারপরে কাটাকুটি করে এলাম। যদি বা আমরা সূচক জেনে থাকি তাহলে আমাদের অ্যাডভান্টেজ কি হবে, যদি বা নিধানগুলো একই হয় ভাগের ক্ষেত্রে আমরা ওদের সূচক গুলোকে বিয়োগ করতে পারবো, তাহলে আমরা সহজে উত্তর পাবো। তাহলে আজকে আমরা সূচকের ভাগ আর গুণের অ্যাডভান্টেজ গুলো জানতে পারলাম। তাহলে আমরা কি করলাম, দেখো সূচকের যে ভাগের আমরা ফর্মুলাটা পেলাম সেটা কি, a⁴m ডিভাইডেড বাই a⁴n যদি বা থাকে, মানে নিধানগুলো যদি বা একই থাকে, যদি বা ভাগের ক্ষেত্রে, তাহলে আমরা কি করব, এটাকে রাখবো আর সূচকগুলোকে আমরা বিয়োগ করতে পারবো, করলেই আমরা সহজে উত্তর পাবো। তাহলে আমরা আজকে দুটো জিনিস জানলাম, ভাগেরটা জানলাম
আর যেটা জানলাম সেটা হচ্ছে যেটা গুণে থাকে, গুণে থাকলে কি হয় এটা আমরা তো আগেই বললাম, গুণে থাকলে ওই দুটোকে আমরা সূচকগুলোকে আমরা যোগ করি। তাহলে আজকের জন্য এই দুটো সূত্র তোমরা মনে রাখো সূচকের ক্ষেত্রে, কিন্তু মনে রাখতে হবে নিধানগুলো যদি বা একই হয় তাহলেই পাওয়ারগুলো বিয়োগ করতে পারবো ভাগে থাকলে, আর যোগ করতে পারবো গুণ থাকলে। ঠিক আছে, থ্যাংক ইউ।